উত্তরাখণ্ডের কুমায়ুনে একসময় ভয় নেমে এসেছিল। মুক্তেশ্বর অঞ্চলের গ্রামগুলোতে রাত মানেই ছিল নিস্তব্ধ আতঙ্ক। এক বাঘিনী, সাধারণ বাঘিনী নয়, ভয়ঙ্কর মানুষ খেকো, শতাধিক প্রাণ কেড়ে নিয়েছিল। এই ভয়াবহ সময়ের কাহিনীটি আমাদের শুনিয়েছেন জিম করবেট, কিংবদন্তি শিকারী, প্রকৃতিপ্রেমী ও লেখক। তার বিখ্যাত রচনা দ্য মুক্তেশ্বর ম্যানিটার শুধু শিকারের গল্প নয়, এটি মানুষ আর অরণ্যের জটিল সম্পর্কে বাঁচা মরার সংগ্রামে আরেক সাহসী মানুষের অসাধারণ আত্মত্যাগের গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার জঙ্গলের পথে, যেখানে মুক্তেশ্বরের মানুষ খেকো বাঘিনী অপেক্ষায় থাকে তার শিকারের, আর জিম করবেটের সাহসিকতা এক অবিস্মরণীয় কাহিনীতে রূপ নেয়। নৈনিতালের উত্তর পূবের 18 মাইল দূরে একটি পাহাড় আছে। তা 8000 ফুট উঁচু এবং পূবে পশ্চিমে 12 থেকে 15 মাইল লম্বা। পাহাড়টির পশ্চিম প্রান্ত উঠে গেছে খাড়া, আর এই প্রান্তের কাছেই আছে মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। সেখানে ভারতের গৃহপালিত পশুদের রোগের সঙ্গে লড়বার জন্য জীবাণু ও টিকা তৈরি হয়। ল্যাবরেটরি ও কর্মী আবাস গৃহগুলি পাহাড়ের উত্তর দিকে, এবং এই জায়গাটির মুখোমুখি যে নিসর্গ দৃশ্য দেখা যায় তা তুষারাবৃত হিমালয় গিরিমালার যে কোনো জায়গা অপেক্ষা শ্রেষ্ঠ। এই পর্বতমালা এবং ভারতের সমভূমির মধ্যবর্তী জায়গায় যত পাহাড় আছে সবগুলি পূব থেকে পশ্চিমে বিস্তৃত, এবং যে কোনো পাহাড়ের বেশ উঁচু থেকে যতদূর চোখ চলে ততদূর শুধু উত্তরের তুষার পর্বতই নয়, পূব ও পশ্চিমের সব পাহাড় উপত্যকার অবাধ দৃশ্য চোখে পড়ে। যারা মুক্তেশ্বরে থেকেছে তারা দাবি করে এটি কুমায়ুনের সুন্দর শ্রেষ্ঠ স্থান, আর এই জায়গার জল হাওয়ার কোনো জুড়ি নেই। মুক্তেশ্বরের সুখ সুবিধের কথা মানুষ যেরকম উঁচু দরের বলে ভাবে, সেই রকমই মনে হয়েছিল এক বাঘিনীর। সে ওই ক্ষুদ্র বস্তির সংলগ্ন বিস্তৃত অরণ্যে বসবাস শুরু করে। যতদিন না এক সজারুর সঙ্গে সংঘর্ষের দুর্ভাগ্য হয়, ততদিন সে এখানে মহানন্দে সম্বর, কাকার ও বনবড়া খেয়ে দিন কাটাচ্ছিল। এই সংঘর্ষে সে একটি চোখ হারায়, আর 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টি সজারু কাঁটা ওর ওপর পা এবং সামনের ডান পার থাবার নিচে গেঁথে যায়। হাড়ে বিঁধে যাবার পর এই কাঁটার অনেকগুলো ইংরেজি ইউ অক্ষরের ছাদে বেঁধে যায়। কাঁটার দুমুখ কাছাকাছি চেপে বসে। সেখান থেকে সে দাঁত দিয়ে কাঁটা বের করার চেষ্টা করে, ফলে সেখানে পুঁজ ঘা হয়ে যায়, এবং উপসে ঘা চাটতে চাটতে সেই যে ঘন ঘাস ঝোপে শুয়েছিল, একটি রমণী সেই বিশেষ ঘাস ঝোপটিকে তার গৃহপালিত পশুর খাদ্যের জন্য সেই ঘাস ঝোপটিকে বেছে নেয়। প্রথমটা বাঘিনীটি ব্যাপারটিকে গুরুত্ব দেয় না, কিন্তু ও যেখানে শুয়ে আছে মেয়েটি যখন একেবারে সেই পর্যন্ত ঘাস কেটে ফেলে, বাঘিনী একবার থাবা মারে, ফলে মেয়েটির খুলি ভেঙে যায়। মৃত্যু ঘটে তৎক্ষণাৎ, কেননা পরদিন যখন মেয়েটিকে পাওয়া যায়, মেয়েটি এক হাতে কাস্তে চেপে ধরেছিল তখনই কাটবে বলে, আরেক হাতে চেপে ধরেছিল এক গোছা ঘাস যখন চোটটা খায়। মেয়েটি যেখানে পড়ে যায় সেখানেই তাকে ফেলে রেখে বাঘিনী খুঁড়িয়ে চলে যায় 1 মাইলেরও বেশি দূরে, এবং একটি পতিত গাছের নিচে একটি ছোট্ট গর্তে আশ্রয় নেয়। 2 দিন বাদে এই পতিত গাছটি থেকে জ্বালানি কাঠের টুকরো কেটে নিতে একটি লোক আসে, এবং যথারীতি বাঘিনীটি তাকেও মারে। বাঘিনী শুয়েছিল গাছটির অপর প্রান্তে। লোকটি গাছের ওপর পড়ে, এবং যেহেতু সে তার শার্ট ও কোট খুলে ফেলেছিল, আর ওকে মারার সময় যেহেতু বাঘিনী ওর পিঠে আঁচড়েছিল, লোকটি যখন গাছের গুঁড়ির ওপর পড়ে ঝুলছিল, ওর শরীর থেকে বেয়ে নামা রক্তের দৃশ্য দেখে বাঘিনীর প্রথম মনে হয় সে তার পুণ্যবৃত্তি করতে পারে এটা এমন কিছু। সে যাই হোক না কেন, লোকটিকে ফেলে চলে যাবার আগে ও পিঠ থেকে অল্প একটু খায়। 1 দিন বাদে রীতিমতো মন ঠিক করে ও তৃতীয় মানুষটি মারে, কোনো উস্কানি ছাড়াই। এরপর থেকে ও পাকাপাকি মানুষ খেকো হয়ে দাঁড়ায়। ও মানুষ মারতে শুরু করার স্বল্প পরেই আমি বাঘিনীটির কথা শুনি। যেহেতু মুক্তেশ্বরে বেশ কিছু শিকারী ছিলেন, তাহাদের সকলেই বাঘটিকে মারতে আগ্রহীও। বাঘিনীটি তাদের দোরগোড়ায় কার্যকলাপ চালাচ্ছিল, সেহেতু সে ব্যাপারে এক বাইরের মানুষের মাথা গলানো ঠিক হবে বলে
আমার মনে হয়। তবে যখন বাঘিনীর নিহত মানুষের সংখ্যা 24-এ পৌঁছল, যখন বস্তিতে বসবাসকারী সকল মানুষ ও প্রতিবেশী গ্রামগুলির মানুষদের জীবন বিপন্ন হল, যখন ইনস্টিটিউটের কাজে মন্দা পড়ল, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ভেটেরিনারি আধিকারিক তখন আমার সাহায্য চাইবার জন্য সরকারকে অনুরোধ জানাল। আমার যা মনে হয়েছিল আমার কাজটি খুব সহজ হবে না, কেননা নরখাদক বিষয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত সীমিত। এছাড়াও যে বিস্তৃত অঞ্চল জুড়ে বাঘিনী তার কার্যকলাপ চালাচ্ছিল সেটি আমার চেনা জানা নয়, এবং কোথায় ওকে খুঁজব সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। একটি ভৃত্য এবং এক বান্ডিল বিছানা ও একটি সুটকেস বহনকারী দুটি লোককে সঙ্গে নিয়ে আমি দুপুরে নৈনিতাল থেকে রওনা হলাম এবং 10 মাইল হেঁটে রামগড় ডাক বাংলোতে পৌঁছলাম। সেখানে রাতটা কাটালাম। ডাক বাংলোর খানসামা আমার এক বিশেষ বন্ধু, এবং যখন শুনল মানুষ খেকোটি মারবার প্রচেষ্টায় আমি মুক্তেশ্বরের পথে চলেছি, মুক্তেশ্বরে পৌঁছবার শেষ 2 মাইল বিষয়ে খুব সাবধান হতে হুঁশিয়ার করে দিল ও আমায়। কেননা ও বলল পথের ওই অংশটিতে বহু লোক নাকি ইদানিং নিহত হয়েছে। জিনিসপত্র গুছিয়ে আমার পেছন পেছন আসতে বলে আমার লোকজনকে রেখে এলাম। উন্নত ধরনের বারুদ ব্যবহার করতে হয় এমন একটি দোনলা 500 এক্সপ্রেস রাইফেলে সশস্ত্র হলাম ও পরদিন খুব ভোরে রওনা হয়ে যখন ঠিক ভোরের আলো ফুটছে তখন এসে পৌঁছলাম নৈনিতাল আলমোড়া রোড ও মুক্তেশ্বর রোডের সন্ধিস্থলে। এই জায়গাটি থেকে খুব সতর্ক হয়ে হাঁটতে থাকা উচিত, কেননা আমি এখন মানুষ খেকোর রাজ্যে। এঁকে বেঁকে মুচড়ে একটি অত্যন্ত খাড়াই পাহাড়ের গা বেয়ে ওঠার আগে কিছু দূর পথটি যায় সমভূমি ধরে। সেই জমিতে ফোটে কমলা রঙা লিলি ফুল। সেই ফুলের শক্ত গোল বিচি গাদা বন্দুকের গুলি হিসেবে ব্যবহার করা চলে। এই প্রথম আমি এ পাহাড়ে চড়ছি। পথের উপর ঝুলন্ত বেলে পাথরের পাহাড়ি কার্নিশের গায়ে বাতাসে কুড়ে কুড়ে যে গুহাগুলো সৃষ্টি হয়েছে তা দেখে আমার ভারী মজা লেগেছে। আমার মনে হয় ঝড়ের সময় গুহাগুলো অত্যন্ত অতি প্রাকৃত শব্দ ছড়ায়, কেননা গুহাগুলি বিভিন্ন মাপের। কতকগুলি অগভীর, দেখে মনে হয় অন্যগুলি বেলে পাথরের গহীনে ঢুকে গেছে ভেদ করে। যেখানে রাস্তাটা পাহাড়ের পিঠে উঠেছে সেখানে খানিকটা খোলা জায়গা আছে। সেই খোলা জায়গার এক মাথায় একটি ডাকঘর ও একটি ছোট বাজার রয়েছে। এত ভোরে অবশ্য ডাকঘর খোলা নেই, তবে একটি দোকান খোলা ছিল, এবং ডাক বাংলোর কেমন করে খোঁজ মিলবে দোকানিটি দয়া করে আমাকে সেই হদিশ দিল। ও বলল পাহাড়ের উত্তর দিকের গায়ে 8 মাইল দূরে বাংলোটি। মুক্তেশ্বরে ডাক বাংলো দুটি, একটি সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত, অন্যটি সাধারণের জন্য। আমি কিন্তু তা জানতাম না। বোধহয় আমার টুপির মাপ দেখে বন্ধু দোকানিটি আমাকে সরকারি কর্মচারী ভেবে ভুল করে ভুল বাংলোটি এবং সে বাংলোর ভারপ্রাপ্ত খানসামার কাছে পাঠালো। খানসামাটি আমাকে প্রাতরাশ দেওয়াতে আমি তা খাওয়ার ফলে লাল ফিতে ফৌজের বিরাট ভাজন হয়েছিলাম। যাই হোক, তবে সে ব্যাপারটা কিন্তু আমার অজ্ঞাতে হয়েছিল। পরে খেয়াল রেখেছিলাম আমার ভুলের জন্য যেন খানসামাটি বিন্দুমাত্র না ভোগে। আমি যখন তুষার শৃঙ্গমালার অপরূপ শোভার তারিফ করছিলাম, অপেক্ষা করছিলাম প্রাতরাশের জন্য, সেনা বিভাগের রাইফেল নিয়ে 12 জন ইউরোপিয়ানের একটি দল আমার সামনে দিয়ে গেল। কয়েক মিনিট বাদে তাদের পিছু পিছু গেলেন একজন সার্জেন্ট ও নিশানা এবং পতাকা নিয়ে 2 জন লোক। সার্জেন্টটি বেশ বন্ধুভাবাপন্ন। তিনি আমায় জানালেন সদ্য যে দলটি গেল ওটি যাচ্ছে রাইফেল রেঞ্জে, আর মানুষ খেকোটার জন্য দলটি অমন জোট বেঁধে আছে। সার্জেন্টের কাছে শুনলাম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আধিকারিক গতকাল সরকারের কাছ থেকে এক টেলিগ্রাম পেয়েছে। তাতে জানানো হয়েছে যে আমি মুক্তেশ্বরের পথে রওনা হয়েছি। সার্জেন্ট আশা প্রকাশ করলেন মানুষ খেকোটি নিধনে আমি সফল হব। তিনি বললেন বস্তিটিতে অবস্থা খুব সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। এমনকি দিবালোকেও কেউ একা ঘুরতে ফিরতে চায় না, আর সন্ধ্যের পর সকলকে দরজা বন্ধ করে থাকতে হয়। মানুষ খেকোটিকে মারার বহু প্রচেষ্টা হয়েছে, কিন্তু যেসব মরির সামনে বসে থাকা হয়েছে তার একটির কাছেও বাঘিনীটি একবারও ফিরে আসে। অতি চমৎকার প্রাতরাশের পর আমার লোকজন যখন পৌঁছবে, মানুষ খেকোটির খবর পাবার চেষ্টা করতে বেরোচ্ছি আমি, আর কখন ফিরবো তা জানি না, এ কথা তাদের বলতে নির্দেশ দিলাম খানসামা। তারপর রাইফেল তুলে নিয়ে আমি নিরাপদে পৌঁছেছি তা মাকে জানাতে তাকে একটি টেলিগ্রাম পাঠাতে আমি ডাকঘরে গেলাম।
ডাকঘর ও বাজারের সামনে সমতল জমি থেকে মুক্তেশ্বরের পাহাড়ের ডান দিকটি খাড়া ঢালে নেমে গেছে। ঘন গুল্মে আচ্ছাদিত শৈলশিরা ও খাতে সেদিকটি ক্ষতবিক্ষত। নিচের উপত্যকা ও তার ওপারের অরণ্য নিবিড় রামগড় পর্বতমালার দিকে চেয়ে আমি পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছি। পোস্টমাস্টার ও বহু দোকানি এসে জুটলেন। পোস্টমাস্টার গতকালের সরকারি টেলিগ্রামটি দেখেছেন। এখন আমি তার হাতে যে টেলিগ্রাম ফর্ম দিয়েছি তাতে আমার সই দেখে তিনি ধরেই নিয়েছেন টেলিগ্রামে উল্লিখিত ব্যক্তি আমি, এবং তিনি ও তার বন্ধুরা তাদের সাহায্য ইচ্ছা জানাতে এসেছেন আমাকে। এ প্রস্তাবে আমি খুবই খুশি হলাম, কেননা মুক্তেশ্বরে যারাই আসছেন প্রত্যেককে দেখার, তাদের সঙ্গে কথা বলার সর্বাধিক সুযোগ এদেরই। যেহেতু 2 বা ততোধিক লোক একত্র জুটলে সুনিশ্চিত যে মানুষ খেকোটি কথোপকথনের মুখ্য প্রসঙ্গ হয়, এরা খবর জোগাড় করতে পারেন, সে খবর আমার কাছে খুবই মূল্যবান। অন্য দেশের মানুষের কাছে সুরিখানা বা ক্লাব যা, গ্রামীণ ভারতে গ্রামবাসীর কাছে ডাকঘর ও বেনের দোকানও তাই। যদি কোনো বিশেষ প্রসঙ্গের খবর নিতে হয় তাহলে খবরের হদিশ পেতে ডাকঘর ও বেনের দোকানই শ্রেষ্ঠ জায়গা। আমাদের সামনে বাঁদিকে পাহাড়ের একটি ভাঁজে, আমাদের থেকে 1000 ফুট নিচে আন্দাজ 2 মাইল দূরে একখণ্ড কর্ষিত জমি। আমাকে জানানো হলো ওটি বদ্রী সিং এর আপেল বাগিচা। আমার এক পুরনো দোস্তের ছেলে বদ্রী কয়েক মাস আগে নৈনিতালে আমার সঙ্গে দেখা করেছিল। আমাকে ও গেস্ট হাউসে রাখার এবং মানুষ খেকোটি নিধনে ও যতভাবে পারে আমাকে সাহায্য করার প্রস্তাব জানিয়েছিল। সেই প্রস্তাব আমি গ্রহণ করিনি কেন তা এর মধ্যে বলা হয়ে গেছে। এখন যেহেতু সরকারের অনুরোধে আমি মুক্তেশ্বরে এসেছি, ঠিক করলাম বদ্রীর সঙ্গে দেখা করব, ওর সাহায্য প্রস্তাব গ্রহণ করব। বিশেষত যখন এখনই সঙ্গীরা আমাকে জানিয়েছে বদ্রীর আপেল বাগিচার নিচের উপত্যকায় শেষ মানুষটি মারা পড়েছে। আমাকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আরো তথ্যের জন্য ওদের উপরই ভরসা রাখবো এ কথা বলে আমি ধারি রোড ধরে রওনা হলাম। তখনও সকাল। বদ্রীর সঙ্গে দেখা করার আগে পাহাড় ধরে পূবে এগিয়ে কয়েকটি গ্রামে যাবার সময় আছে। পথে কোনো মাইলস্টোন ছিল না, আর আমার ধারণা মতো আমি যখন 6 মাইল পথ হেঁটেছি এবং 2টি গ্রামে গিয়েছি, ফিরতি পথে ঘুরলাম। ঘুরতে মুখে মাইল 3 এসেছি। একটি ছোট্ট মেয়ে একটা বলদকে নিয়ে ঝামেলায় পড়েছে। তাকে আমি ধরে ফেললাম। মেয়েটির বয়স বছর 8 হবে। তার ইচ্ছে বলদটি মুক্তেশ্বরের দিকে যায়, আর বলদটি যেতে চায় উল্টো দিকে। আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম তখন সেই পর্যায়ে পৌঁছানো গেছে যখন এ যা চায় অপরে তা করবে না। বলদটি শান্ত ও এক বৃদ্ধ প্রাণী। ওর গলায় বাঁধা দড়িটি ধরে মেয়েটি হাঁটতে থাকলো সামনে, আর আমি পেছনে রইলাম ওকে চলতি রাখার জন্য। ও আর কোনো ঝামেলা করল না। অল্প পথ এগোবার পর আমি বললাম, আমরা কালুয়াকে চুরি করছি না, করছি কি? মেয়েটিকে কালো বলদটিকে ওই নামেই ডাকতে শুনেছিলাম। না। মেয়েটি সতেজ উত্তর দিল। ওর বড় বড় বাদামি চোখ দুটি আমার পানে দিল। ও কার বলদ? এরপরে আমি জিজ্ঞেস করলাম। আমার বাবার। তা আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি? আমার কাকার কাছে। কাকা কালুয়াকে চান কেন? তার ক্ষেতে লাঙল দিতে। কিন্তু কালুয়া তো একা একা কাকার ক্ষেতে লাঙল দিতে পারবে না। নিশ্চয়ই পারবে না। আমি বোকার মতোই কথাটা বলেছি বটে, তবে সাহেব বলদ আর লাঙল চাষা বিষয় কিছু জানবে না এটা কেউ আশা করতে পারে না। এরপরে জিজ্ঞেস করলাম, কাকার কি একটাই বলদ? হ্যাঁ, এখন কাকার একটাই বলদ, তবে 2টো ছিল। তা অন্যটি এখন কোথায়? আমি প্রশ্ন করলাম। ভাবলাম বোধহয় ধার সূত্রে সেটি বেচে দেওয়া হয়েছে। আমাকে বলা হলো, গতকাল বাঘটা মেরে ফেলেছে সেটা। এ তো খবরের মতো খবর বটে। খবরটা হজম করতে থাকলাম। আমরা চলছি কথা না কয়ে। মেয়েটি থেকে থেকেই ফিরে চাইছে আমার দিকে। অবশেষে সাহস করেও জিজ্ঞেস করলো, আপনি বাঘটা মারতে এসেছেন? হ্যাঁ, বাঘটা মারবার চেষ্টা করতে এসেছি। তবে মরিটার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন কেন? কেননা আমরা কালুয়াকে নিয়ে যাচ্ছি কাকার কাছে। মনে হলো আমার জবাবে মেয়েটি সন্তুষ্ট হলো। আমরা চলতে থাকলাম ঢিকিয়ে ঢিকিয়ে।
অত্যন্ত দরকারি কিছু খবর পেলাম বটে, কিন্তু আরো খবর চাই। আর একটু বাদে আমি জিজ্ঞেস করলাম, তুমি জানো না বাঘটা মানুষ খেকো? হ্যাঁ হ্যাঁ জানি, ও কুন্তির বাবাকে খেয়েছে, আর বংশী সিংহের মাকে, আরো অনেক লোককে। তা জেনেও তোমার বাবা কালুয়াকে তোমার সঙ্গে পাঠালো কেন? নিজে এলো না কেন? তার যে ভারী বুখার রয়েছে। তোমার কোনো ভাই নেই? না, একটা ভাই ছিল, সে অনেকদিন আগে মারা গেছে। আর মা? হ্যাঁ মা আছে, রান্না করছে মা। বোন? না, আমার কোনো বোন নেই। অতএব যে রাস্তা 4 ঘন্টায় আমি আর দ্বিতীয় মানুষ দেখিনি, যে পথ ধরে বড় দল বেঁধে ছাড়া পুরুষরা পর্যন্ত হাঁটতে ভয় পায়, সেই পথ দিয়ে ওর বাবার বলদটি কাকাকে পৌঁছবার এই বিপজ্জনক দায়িত্বটি ছোট্ট মেয়েটির ওপর পড়েছে। আমরা একটি পথে পৌঁছেছি। মেয়েটি পথ ধরে এগোল, বলদটি ওর পেছনে, সবচেয়ে পেছনে আমি। অচিরে আমরা একটি খেতে এসে গেলাম, তার অপর প্রান্তে একটি ছোট বাড়ি। আমরা যেমন বাড়িটির কাছে পৌঁছলাম, মেয়েটি ডাকলো, ওর কাকাকে জানালো ও কালুয়াকে এনেছে। বাড়ির ভিতর থেকে একটি পুরুষ কণ্ঠে জবাব এলো, ঠিক আছে, ওটাকে খুঁটোয় বাদ পুতলি, বাড়ি যা, আমি খেতে বসেছি। অতএব আমরা কালুয়াকে খুঁটিতে বাঁধলাম আর ফিরে গেলাম রাস্তায়। আমাদের মধ্যে কালুয়ার সংযোগ বন্ধন না থাকায় পুতলি এখন কিন্তু লজ্জা পাচ্ছে। যেহেতু ও আমার পাশে হাঁটবে না, ওর চালে চাল মিলিয়ে আমি এগিয়ে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটলাম নিশ্চুপ। তারপর আমি বললাম, কাকার বলদটাকে যে বাঘে মেরেছে, আমি তাকে মারতে চাই, কিন্তু আমি জানি না মরিটা কোথায়। তুমি আমাকে একটু দেখিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে দেখাবো। আমি জিজ্ঞেস করলাম, তুমি মরিটা দেখেছো? না, তবে সেটা কোথায় ছিল কাকা যখন বাবাকে বলছিল, তখন আমি শুনেছি। তা সেটা কি রাস্তার কাছে? আমি জানি না। যখন মারা পড়ে তখন বলদটা কি একা ছিল? না, গায়ের গরু বাছুরের সঙ্গে ছিল। সকালে মারা পড়ে না সন্ধ্যায়? সকালে গরুগুলির সঙ্গে যখন চড়তে যাচ্ছিল, তখনই মারা পড়েছে। মেয়েটির সঙ্গে কথা কইছিলাম যখন, তীক্ষ্ণ নজর রাখছিলাম চারদিকে, কেননা রাস্তাটা সরু আর বাঁ দিকে তার ঘন জঙ্গল, ডান দিকে ঘন ঝোপঝাড়। আমরা মাইল খানেক এগোলাম, তারপর পৌঁছলাম বহু ব্যবহৃত একটা গরু ছাগলের চলার পথে। পথটি বাঁয়ে জঙ্গল পানে চলে গেছে। মরি খুঁজে পেতে আমার যত খুঁটিনাটি জানা দরকার ছিল সব পেয়ে গেছি এখন। মেয়েটিকে নিরাপদে ওর ঘরে পৌঁছে দিয়ে আমি গো রাস্তায় ফিরে এলাম। পথটা চলে গেছে একটা উপত্যকা পেরিয়ে, এবং এই পথ ধরেই প্রায় সিকি মাইল এগিয়ে একটি জায়গায় পৌঁছলাম, যেখানে গরু বলদগুলো প্রাণ ভয় ছটকে পালিয়েছে। গো রাস্তা ছেড়ে রাস্তাটি থেকে 50 গজখানেক নিচে ওরই সমান্তরাল জঙ্গলের ভেতর দিয়ে আমি চললাম। সবে অল্প পথই গিয়েছি, দেখলাম ছেঁচড়ে টানার দাগ। দাগটি সিধে ঢুকে গেল উপত্যকাটিতে, আর ওটিকে কয়েকশো গজ অনুসরণ করতেই আমি পেয়ে গেলাম বলদটিকে। তার শরীরের পেছন ভাগ থেকে সামান্য খানিকটা খাওয়া হয়েছে শুধু। একটি গভীর খাতের মুখ থেকে প্রায় 40 ফুট দূরে আন্দাজ 20 ফুট উঁচু একটা পাহাড়ের পায়ের কাছে পড়েছিল ওটা। খাত ও মরির মাঝে একটি বুনো গোলাপ গাছে সেটি চাপা পড়ে আছে। মরির কাছাকাছি বাঁধা জায়গা সীমার মধ্যে এটি একমাত্র গাছ। বাঘটিকে মারার কিছু আশা নিয়ে যার উপর বসতে পারি আমি, কেননা আকাশে চাঁদ নেই, আর বাঘটা যদি অন্ধকারের পর আসে, নিশ্চিত জানছিলাম যে ও আসবেই। মরির যত কাছে থাকবো, বাঘকে মারার সুযোগ তত বেশি পাব। এখন বেলা 2টো। বদ্রির সঙ্গে দেখা করার ওর কাছে এক বেলা চা চাইবার সময়টুকুই আছে আমার। আর চায়ের দরকার আমার খুব, কেননা সকাল 4টেই রামগড় ছেড়ে বেরোবার পর থেকে আমি প্রচুর হাঁটা হেঁটেছি। গো রাস্তাটি যেখানে পথের সঙ্গে মেশে, বদ্রির ফলবাগিচার পথ তার কাছাকাছি শুরু হয়ে ঘন গুল্মঝোপের ভেতর দিয়ে একটি খাড়াই পাহাড় ধরে 1 মাইল নামে।
আমি যখন পৌঁছলাম, বদ্রি ওর গেস্ট হাউসের কাছে ছিল। একটি চোট খাওয়া আপেল গাছের তদারকি করছিল। আমার আগমনের কারণ শুনে ফল বাগিচার মুখোমুখি একটি ছোট টিলার ওপর অবস্থিত গেস্ট হাউসে নিয়ে গেল ও আমাকে। বদ্রি ওর চাকরকে আমার জন্য চা আর কিছু খাবার তৈরি করতে বলল। বারান্দায় বসে আমরা যখন তারই অপেক্ষা করছি, কেন মুক্তেশ্বরে এসেছি তা এবং ছোট মেয়েটি আমাকে যে মড়িটি খুঁজে পেতে সহায়তা করেছে তার কথা সবই আমি ওকে বললাম। বদ্রিকে যখন জিজ্ঞেস করলাম মুক্তেশ্বরে শিকারীদের কাছে এই মড়িটার খবর বলা হয়নি কেন, ও বলল বাঘটি মারায় শিকারীদের বারবার ব্যর্থতার কারণে গ্রামের লোকরা ওদের ওপর ভরসা হারিয়েছে, আর এই জন্যই হত্যার খবরগুলো শিকারীদের আর দেওয়া হয় না। মড়ির কাছে পাহারা বসার জন্য যে লম্বা চওড়া তোড়জোড় চলে তাকেই ব্যর্থতার কারণ বলে বদ্রি জানালো। এই তোড়জোড়ের মধ্যে আছে ঝোপ ও ছোট ছোট গাছে সকল বাধা সরিয়ে মড়ির কাছের জমি সাফ করা, বড় বড় মাচান তৈরি আর বহুজন মিলে মাচান দখল করা। কখনো মড়ির কাছে ফিরে না আসার যে খ্যাতি অর্জন করেছে বাঘটি, এ তার যথেষ্ট কারণ। বদ্রি সবিশ্বাসে স্থির যে মুক্তেশ্বর জেলায় কেবল একটি বাঘই আছে, সেটির সামনের ডান পা সামান্য খোঁড়া। তবে কিসে সে খোঁড়া হয়েছে তা সে জানে না। এও জানে না জানোয়ারটি মদ্দা না মাদি। একটি বড় এয়ারডেল টেরিয়ার কুকুর আমাদের সঙ্গে বারান্দায় বসেছিল। অচিরে কুকুরটি গড়গড় করতে শুরু করল, আর ও যেদিক পানে মুখ করে আছে সেদিকে চেয়ে দেখি একটি বড় হনুমান জমিতে বসে একটি আপেল গাছের ডাল নুয়ে ধরে কাঁচা ফল খাচ্ছে। বারান্দার রেলিংয়ে ঠেস দেওয়া ছিল একটি শটগান, সেটি তুলে নিয়ে বদ্রি তাতে 4 নম্বর ছড়া পুড়ে গুলি করল। হনুমানটিকে কোনো চোট দিতে হলে ছড়াগুলোর পক্ষে পাল্লাটা বড় বেশি লম্বা হয়ে গেল। যদি একটাও লক্ষ্যে গিয়ে ভিড়ত তবুও তাই বলতে হতো। তবে গুলি ছোড়ায় এই সুফল হলো হনুমানটি ছুটে পালালো পাহাড় ধরে ওপর পানে। কুকুরটি জোর তাড়া করলো ওকে। কুকুরটা সর্বনাশ হবে বলে ভয় পেয়ে বদ্রিকে বললাম ওটাকে ডেকে ফেরাতে, কিন্তু ও বলল ও ঠিক আছে, কুকুরটাই বিশেষ হনুমানটাকে সদাই তাড়া করে। ও বলল ওর চারা গাছগুলির যথেষ্ট ক্ষতি করেছে ওই হনুমানটা। কুকুরটা হনুমানটাকে প্রায় ধরে ফেলছিল। কয়েক গজের মধ্যে ও পৌঁছেছে যখন, হনুমানটা হঠাৎ ফিরে দাঁড়ালো, কান টেনে ধরল কুকুরটা। ওর মাথার পাশ থেকে এক খাবলা মাংস কামড়ে ছিঁড়ে নিল। খুব জোর জখম হয়েছিল। আমরা ক্ষতের শুশ্রূষা শেষ করেছি। সেই সময় আমার চা আর এক থালা গরম পুরি তৈরি হয়ে গেল। যে গাছটায় বসতে চাই তার কথা বদ্রিকে বলেছিলাম, আর আমি যখন মড়ির কাছে ফিরে যাচ্ছি, একটি ছোট মাচান তৈরির সাজ সরঞ্জামবাহী 2জন লোক সহ আমার সঙ্গে যাবে বলে বদ্রি জোড়াজোড়ি করল। 1 বছরেরও ওপর বদ্রি এবং লোক দুটি মানুষ খেকোটির আতঙ্কের ছায়ায় বসবাস করছে। বাঘটির বিষয়ে ওদের ধারণার কমতি ছিল না কিছু। আর যখন ওরা দেখলো আমি যেটি বেঁচেছি সেটি ছাড়া মড়ির কাছে এমন একটি গাছও নেই যার উপর মাচা বাঁধা চলে, ওরা আমাকে সে রাতে মাচায় না বসার জন্য তাগিদ দিল। এই ধারণায় যে বাঘটি মড়িটাকে সরিয়ে নেবে আর পরের রাতে মাচায় বসার জন্য আমাকে যোগ্যতর কোনো জায়গা জুটিয়ে দেবে। বাঘটি মানুষ খেকো না হলে আমি হয়তো তাই করতাম, কিন্তু যেহেতু বাঘটি মানুষ খেকো, এ কাজে খানিকটা ঝুঁকি থাকলেও আমি এ সুযোগ হারাতে রাজি ছিলাম না। সুযোগটির পুনরাবৃত্তি পরের রাতে নাও ঘটতে পারে। এ জঙ্গলে ভাল্লুক আছে, এবং যদি একটা ভাল্লুকও মড়ির গন্ধ পায়, বাঘকে মারার সব আশাই নষ্ট হয়ে যাবে আমার। কেননা হিমালয়ের ভাল্লুকরা কিন্তু বাঘকে সমীহ করে না মোটে, আর বাঘের মড়ি অপহরণে ইতস্তত করে না। গাছটি যেহেতু গোলাপ ঝোপে চাপা, তাতে চড়া বেশ কষ্টসাধ্য এক কাজ। কাঁটা সত্ত্বেও যতদূর পারলাম ততদূর নিজের আরামে বসার ব্যবস্থা করে নেবার পর আমাকে রাইফেলটি তুলে দিয়ে এবং পরদিন ভোরে আসবে বলে কথা দিয়ে বদ্রি ও তার লোকেরা চলে গেল। খাত আমার পেছনে। আমি পাহাড়ের দিকে মুখ করে আছি। ওপর থেকে যে জন্তুই নামুক আমি কিন্তু পরিষ্কার দেখতে পাবো। কিন্তু আমি যেমন ভাবছি, বাঘ যদি সে মতো নিচ থেকে আসে
মরির কাছে না পৌঁছানো অব্দি ও আমায় দেখতে পাবে না। আর বলদটি সাদা, 15 ফুট দূরে আমার দিকে পা মেলে ডান কাতে পড়ে আছে ওটি। বিকেল 4টে আমি জায়গায় বসি, আর 1 ঘন্টা বাদে আমার 200 গজ নিচে খাতের দিক থেকে একটি কাকার ডাকতে শুরু করলো। বাঘ এখন চলতে শুরু করেছে, আর তা দেখে বোধ করি কাকার নিশ্চল দাঁড়িয়ে পড়ে ডাকছে। বহুক্ষণ ও ডাকলো, তারপর চলে যেতে শুরু করলো। ডাকটি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলো, যতক্ষণ না পাহাড়ের ঢালের ওপারে মিলিয়ে যায়। মরির দৃশ্যসীমার মধ্যে আসার পর বাঘটা গুড়ি মেরে বসেছে। এ হলো তারই নিশানা। ঘড়ি রেখে বাঘটিকে গুলি করতে ব্যর্থ হওয়ার কারণগুলো বদ্রি আমাকে বলার পর এমনটি ঘটবে বলেই আমি ভেবেছিলাম। চোখ কান খোলা রেখে ও মরির কাছে আসার আগে নিশ্চিত হয়ে নেবে মরির কাছে কোনো মানুষ নেই। সেজন্যে কাছেই কোথাও গুড়ি মেরে বসে থাকবে, এ আমি জানতাম। 1 মিনিটের পর আরেকটি দীর্ঘ মিনিট এলো আর গেল। সন্ধে নামলো। আমার সামনের পাহাড়ে এটা সেটা অস্পষ্ট হয়ে এলো, মিলিয়ে গেল। মরিটিকে তখনও ঝাপসা সাদা দাগের মতো দেখতে পাচ্ছি। খাতের মুখে একটা ডাল মট করে ভাঙল। সন্তর্পণ পদক্ষেপ আমার দিকে এগোলো। থামলো আমার ঠিক নিচে। 1 বা 2 ফুট নিশ্ছিদ্র নীরবতা, তারপর গাছের পায়ের তলের শুকনো পাতার উপর বাঘটি শুলো। সূর্যাস্তের কাছাকাছি ঘন মেঘ জমে উঠেছিল। এখন মাথার উপর এক কালো চন্দ্রাতপ তারাগুলি মুছে দিয়েছে। অবশেষে বাঘ যখন উঠে মরির কাছে গেল, তখন রাতকে কাজল কালো বললে সবচেয়ে ভালো বলা হয়। যত তীক্ষ্ণ নজরই চালাই না কেন, সাদা বলদটি কিছুই কিন্তু আমি আর দেখতে পাচ্ছিলাম না। বাঘকে তো আরোই কম। মরির কাছে পৌঁছে বাঘটি মরির উপর ফু দিতে লাগলো। হিমালয়ে, বিশেষ করে গরমকালে, মরির টানে ভিমরুল আসে। দিনের আলো মিলিয়ে গেলে অধিকাংশ ভিমরুলই চলে যায়। যেগুলো ওড়ার পক্ষে বড় বেশি বুঁদ হয়ে থাকে, সেগুলো থেকে যায়। সম্ভবত তিক্ত অভিজ্ঞতার কারণেই খেতে শুরু করার আগে বাঘ মাংসের ছিন্ন উন্মুক্ত অংশে সেঁটে থাকা ভিমরুলগুলোকে ফু দিয়ে তাড়ায়। তাড়াহুড়ো করে গুলি করার কোনোই দরকার ছিল না আমার, কেননা যদিও কাছেই আছে, তবু কোনো নড়াচড়া বা আওয়াজ দ্বারা ওর দৃষ্টি আকর্ষণ না করা অবধি বাঘটি আমায় দেখতে পাবে না। অন্ধকার রাতে তারার আলোয় আমি মোটামুটি ভালোই দেখতে পাই, কিন্তু সেই রাতে একটি তারাও দৃশ্যমান নয়। ঘন মেঘে এক ঝলক বিদ্যুৎও চমকায়নি। খেতে শুরু করার আগে বাঘ মরিটা সরায়নি, তাই জানছিলাম মরির ডান ধারে আমার দিকে পাশ ফিরে আছে বাঘটা। বাঘটিকে মারার যেসব প্রচেষ্টা হয়েছে তার কারণে আমার সন্দেহ ছিল অন্ধকার হবার আগে ও আসবে না। তারার আলোয় যেমনটি তাক করতে পারি তাই করা, এবং তারপর যাতে মরির 1 বা 2 ফুট ডাইনে আমার বুলেট পৌঁছয় সেই মতো রাইফেলের নল সরিয়ে তাক করা, এই ছিল আমার ইচ্ছে। কিন্তু এখন যখন মেঘ আমার চোখ দুটি অকেজো করে দিয়েছে, আমাকে নির্ভর করতে হবে কানের ওপর। এ প্রসঙ্গে বলে রাখি, তখন আমার শ্রবণ শক্তি ছিল অটুট। কনুই দুটো হাঁটুতে রেখে রাইফেল তুলে ধরে বাঘটা যে আওয়াজ করছিল সেদিক পানে সযত্নে তাক করলাম। রাইফেলটি দৃঢ় অনড় ধরে রেখে আমার ডান কান ফেরালাম আওয়াজের দিকে। আবার সোজা হয়ে বসলাম। আমার তাক একটু উঁচু হয়ে গিয়েছিল, তাই নলটি 1 ইঞ্চিরও অত্যন্ত কম নামিয়ে ধরে আমি আবার মাথা ফেরালাম, কান পাতলাম। এরকমটি কয়েকবার করে যখন সন্তুষ্ট হলাম যে শব্দের দিকেই নিশানা করেছি আমি, নলটি সামান্য একটু ডান দিকে সরিয়ে ট্রিগার টিপলাম। 2 ডাকে বাঘটা সেই 20 ফুট উঁচু পাড়ে উঠে গেল। তার মাথায় ছোট একটু করে সমতল ভূমি, তার ওপারে পাহাড় উঠে গেছে সিধে খাড়াইয়ে। সেই সমতল ভূমি অবধি বাঘের শব্দ পেলাম শুকনো পাতার ওপর, তারপর সব হয়ে গেল নৈঃশব্দ। হয় সেই সমতলে পৌঁছে বাঘটা মারা গেছে, নয় ও বেজখম। নৈঃশব্দের ব্যাখ্যা এই দুরকম হতে পারে। রাইফেল কাঁধে ধরে রেখে অত্যন্ত অভিনিবেশে 3 বা 4 মিনিট শুনলাম। যেহেতু আর কোনো আওয়াজ হলো না, রাইফেল নামালাম।
আমার এই আচরণের জবাবে পাহাড়ের মাথা থেকে এলো এক গম্ভীর গর্জন। তার মানে বাঘটা বেজখম এবং আমায় দেখেছেও। গাছের ওপর আমার বসার জায়গাটি গোড়ায় 10 ফুট উঁচুতে ছিল, কিন্তু যেহেতু আমার বসার মতো শক্ত কিছু জিনিস ছিল না, আমার ভারে গোলাপ ঝাড়টি ডেবে যায়। এখন সম্ভবত জমি থেকে 8 ফুটের বেশি উঁচুতে আমি নই, আর আমার ঝুলন্ত ঠ্যাং দুটো তো আরোই নিচে। আর খানিকটা ওপরে প্রায় 20 ফুট দূরে একটি বাঘ গলার গভীরে গড়গড় করছে। ওই মানুষ খেকো, এ কথা মনে করবার সম্পূর্ণ কারণ আছে আমার। যখন বাঘ আমাকে দেখছে না, তখনও দিবানোকেও বাঘের নিকট সান্নিধ্য রক্ত চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যখন সে সাধারণ বাঘ নয়, একটা মানুষ খেকো। সময় যখন অন্ধকার রাতের 10টা, আপনি যখন জানছেন মানুষ খেকোটি আপনাকে নজর করছে, রক্ত প্রবাহের বিশৃঙ্খলা পরিণত হয় তুফানে। আমি একথা বলেই যাব, বিনা উস্কানিতে, বাঘ কিন্তু স্বপ্রয়োজনের বাইরে হত্যা করে না। যে বাঘটা আমার উদ্দেশ্যে গজরাচ্ছে, তার 2-3 দিন চলে যাবে এমন একটা মরি ওর আছে। ওর আমাকে মারবার দরকার নেই কোনো। তবুও আমার এক অস্বস্তিকর অনুভূতি হচ্ছে যে এবারটা এই বিশেষ বাঘটা হয়তো এই হিসেবের বাইরের জানোয়ার বলে প্রমাণিত হবে। তার উদ্দেশ্যে গুলি ছোড়ার পরও বাঘ সময়ে সময়ে মরির কাছে ফেরে, কিন্তু আমি জানতাম তা করবে না। আর আমি এও জানতাম যে আমার অস্বস্তির অনুভূতি সত্ত্বেও যতক্ষণ না ভারসাম্য হারাই, ধরার কিছুই ছিল না আমার, অথবা ঘুমিয়ে পড়ি এবং পড়ে যাই গাছ থেকে, আমি সম্পূর্ণই নিরাপদ। এখন আর ধূম্রপান থেকে নিজেকে বঞ্চিত রাখবার কোনো কারণ নেই আমার। তাই সিগারেট কেস বের করলাম, আর যেমন দেশলাই কাঠি জ্বেলেছি, পাড়টির কিনারা থেকে বাঘটিকে সরে যেতে শুনলাম। অচিরেও ফিরে এলো, গজরালো আবার। আমি 3টে সিগারেট খেলাম। বাঘ তখনও আমার সঙ্গে লেগে আছে। তখন এলো বৃষ্টি। প্রথমে কয়েকটি বড় বড় ফোঁটা, তারপর ঝমঝম ধারাপাত। সেই সকালে রামগড় থেকে বেরোই যখন পাতলা পোশাক পরেছিলাম, কয়েক মিনিটেই চামড়া অব্দি ভিজে গেল। কেননা বৃষ্টির ফোঁটাগুলোকে ঠেকিয়ে গুঁড়ো করে দেয় এমন একটি পাতাও ছিল না আমার মাথার উপরে। আমি জানতাম যে মুহূর্তে বৃষ্টি শুরু হলো, বাঘটা চলে যাবে দ্রুত কোনো গাছের নিচে অথবা পাহাড়ের আড়াল জায়গার আশ্রয়। রাত 11টায় বৃষ্টি নেমেছিল, ভোর 4টে থামল, আকাশ পরিষ্কার হলো। আমার অসুবিধা বাড়িয়ে তুলতে এখন বাতাস বইতে শুরু করলো। এর আগে যদি শুধুই শীতার্ত ছিলাম, এখন বরফ জমা হয়ে গেছি। যখনই বাত কামড় দেয়, আমি সে রাত এবং অনুরূপ অন্যান্য নিশীথের কথা স্মরণ করি আর কৃতজ্ঞ হই বাতের প্রকোপটি সামান্য বলে। বদ্রী কিন্তু বন্ধু হিসেবে বেশ ভালো। সূর্য যখন উঠছে, তখনই ও পৌঁছে গেল এক কেটলি গরম চাবাহী একটি লোককে নিয়ে। রাইফেলের ভার থেকে আমায় মুক্তি দিয়ে আমি যেমনি গাছ থেকে পিছলে নেমে এলাম, ওরা দুজনে ধরল আমাকে, কেননা আমার পা এত আড়ষ্ট যে চলছিল না। আমি যেমন মাটিতে শুয়ে চা খেতে লাগলাম, ওরা আমার পা ডলাই মলাই করে রক্ত চলাচল ফিরিয়ে আনলো। যখন দাঁড়াতে সক্ষম হলাম, গেস্ট হাউসে ফায়ারপ্লেসে আগুন জ্বালবার জন্য বদ্রী ওর লোক পাঠিয়ে দিল। বুলেটের গতি নির্দেশ করবার জন্য এর আগে শ্রবণ শক্তিকে কাজে লাগাইনি কখনো। তাই দেখে খুশি হলাম মাত্র কয়েক ইঞ্চির জন্য বাঘের মাথা ফসকে ফেলেছি। রাইফেল উঁচানোটা ঠিকই হয়েছিল, তবে রাইফেলের নলটি যথেষ্ট বাঁয়ে ঘোরায়নি। ফল দাঁড়ায় বাঘ বলদটির যেখান থেকে খাচ্ছিল তার 2 ইঞ্চি দূরে আমার বুলেটটি বলদটিকে বেঁধে। সেই চা আর পথ ধরে 1/2 মাইল হাঁটা আমার শরীর থেকে সকল খিল ধরা ভাব দূর করে দিল। আর বদ্রীর ফলবাগিচার দিকের 1 মাইল লম্বা পথটি যখন ধরেছি, ভিজে কাপড় আর খালি পেটের কারণেই আমার যা কিছু কষ্ট তখন। লাল মাটির ওপর দিয়ে গেছে সে পথ, বৃষ্টিতে সে মাটি বেজায় পিছল। এই মাটিতে 3টি পদচিহ্ন, বদ্রী এবং ওর লোকটির পদচিহ্ন উঠতি পথে, লোকটির পদচিহ্ন ফিরতি পথে।
ভিজে মাটিতে শুধু এই 3 জোড়া পদচিহ্ন 50 গজ। তারপর পথ যেখানে মোড় ঘুরছে, ডান পাট থেকে একটি বাঘিনী ঝাঁপিয়ে নেমেছে এবং বদ্রির লোকটির পিছু পিছু গেছে ওই পথে। লোকটির পদচিহ্ন আর বাঘিনীটির থাবার ছাপ বুঝিয়ে দিচ্ছে দুজনেই গেছে খুব জোর কদমে। তখন আমার বা বদ্রির করবার কিছুই নেই, কেননা লোকটি আমাদের 20 মিনিট আগে রওনা হয়ে গেছে এবং সে যদি বাগিচার নিরাপত্তায় পৌঁছতে না পেরে থাকে, তবে এর অনেক আগেই আমরা ওকে যে সাহায্যই করতে পারতাম তার নাগালের বাইরে চলে গেছে ও। অস্বস্তিকর চিন্তায় পীড়িত হতে হতে সে পিছল মাটিতে যতদূর পারি তত তাড়াতাড়ি হাঁটলাম আমরা, আর সেখান থেকে বাগিচা এবং বাগিচায় কর্মরত একদল লোককে চোখে পড়ে। তেমন একটি পায়ে চলা পথে পৌঁছে ভারী নিশ্চিন্ত হলাম দেখে বাঘিনীটি সে পথে চলে গেছে আর লোকটি গেছে বাগিচা পানে। পরে জিজ্ঞেস করতে লোকটি বলে ও জানতই না বাঘিনীটি ওর পিছু নিয়েছে। গেস্ট হাউসে গনগনে কাঠের আগুনের সম্মুখে আমরা জামা কাপড় শুকোতে শুকোতে যে জঙ্গলে বাঘিনীটি গেছে তার কথা জিজ্ঞেস করলাম বদ্রিকে। বদ্রি বলল, বাঘিনী যে পথ ধরেছে সেটি নেমে গেছে এক গভীর ঘন বনে নিবিড় গিরিখাতের মধ্যে। 1 মাইল বা তারও বেশি জায়গায় খাতটি একটি অত্যন্ত খাড়াই পাহাড়ের গা দিয়ে এগিয়েছে। তারপর ডান দিক থেকে আরেকটি খাত এসে মিলেছে তার সঙ্গে। 2টি খাতের সঙ্গমে আছে একটি নদী, আর বদ্রি বলল 1 টুকরো খোলা জমি আছে। সেই জমিটি 2টি গিরিখাত থেকে বেরোবার পথের মুখোমুখি অবস্থিত। সেই গিরিখাতে বাঘিনীটি ঢুকেছে বলে মনে করার সম্পূর্ণ কারণ আছে আমাদের। বদ্রির মতে সেই খাতেই দিনটা খাপটি মেরে থাকবে বাঘিনী। জায়গাটি যেহেতু জঙ্গল হাঁকাবার পক্ষে আদর্শ স্থান, আমরা ঠিক করলাম যদি জঙ্গল হাঁকাবার মতো যথেষ্ট লোক জোগাড় করতে পারি তবে বাঘিনীটাকে মারবার জন্য এই উপায়টি পরখ করব। বদ্রির প্রধান মালি গোবিন্দ সিংকে তলব করা হলো। তাকে আমাদের পরিকল্পনা ব্যাখ্যা করা হলো। গোবিন্দ সিং বলল, দুপুর অবধি সময় দিলে ও জঙ্গল হাঁকাবার জন্য 30 জন লোক জোগাড় এবং তার উপরে ওর মনিবের হুকুম মতো 5 মণ মটরশুঁটি জোগাড় করতে পারবে। আপেল বাগিচার উপর বদ্রির আছে এক বিস্তীর্ণ তরকারি বাগিচা, আর সন্ধ্যায় ও টেলিগ্রাম পেয়েছে নৈনিতাল বাজারে মোটা দানার মটরশুঁটির দাম ঝপ করে পাউন্ড প্রতি 4 আনায় উঠেছে। এ চড়া দরের সুযোগ নিতে বদ্রি আগ্রহী, আর ওর লোকরা মটরশুঁটি তুলছিল। সেই রাতেই মালবাহী টাট্টু ঘোড়া সে মাল নিয়ে যাবে, পরদিন নৈনিতালে পৌঁছবে ভোরের বাজার ধরার জন্য। রাইফেল পরিষ্কার করে আর বাগিচার চারপাশ ঘুরে বেরিয়ে বদ্রির সঙ্গে ওর দিনের খাওয়াতে যোগ দিলাম। আমার সুবিধের জন্য খাওয়ার সময় 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছিল, আর মধ্যাহ্নে গোবিন্দ সিং ওর 30 জনের দলকে হাজির করল। কারো মটর তুলিয়েদের তদারকি করা দরকার, তাই বদ্রি থেকে যাওয়া স্থির করল আর খেদান চালাবার জন্য পাঠালো গোবিন্দ সিংকে। গোবিন্দ এবং সেই 30 জন লোক স্থানীয় বাসিন্দা এবং মানুষ খেকুটির হাতে কেমন বিপদ ঘটতে পারে তা জানে। বাঘিনীটির জন্য সেই খাতে তল্লাশি করতে যদি আমি গুলি ছুটতে ব্যর্থ হই, তবে নদীটির কাছে খোলা জায়গাটিতে স্বস্থানে বসতে আমাকে 1 ঘন্টা সময় দিল বদ্রি। গোবিন্দ সিং ওর লোকদের 2 দলে ভাগ করবে। একটি দলের দায়িত্বে নিজে থাকবে, অন্যটির ভার দেবে একটি নির্ভরযোগ্য লোকের ওপর। সেই 1 ঘন্টা কাটলে বদ্রি একটি গুলি ছুঁড়বে আর দল 2টি তখন বেরিয়ে পড়বে। খাতের দুদিকে 2টি দল যাবে, পাথর গড়াবে, চেঁচাবে আর হাততালি দেবে। শুনতে এমনি সহজ সরলই বটে, তবে আমার সংশয় ছিল, কেননা আমি বহু হাঁকাই ইতিপূর্বে বিগড়ে যেতে দেখেছি। যে পথ ধরে সেই সকালে নেমেছি সেই পথে চড়াইয়ে গিয়ে আমি বাঘিনী যে পথে গেছে সেটি ধরলাম। তাতে এই শুধু দেখলাম অল্প দূর গিয়ে সে পথটি একটি নিবিড় ও বহু বিস্তৃত গুল্ম বনে হারিয়ে গেছে। বহু শত গজ পথ ভেদ করে গিয়ে আমি দেখলাম পাহাড়ের গা একসার গভীর খাত ও শৈলশিরায় কাটা কাটা। যে গিরিখাতে হাঁকানো হবে তার ডান সীমানা বলে যে শৈলশিরাটিকে ঠাউরেছিলাম তা ধরে
উতরাই নেমে আমি একটি উঁচু খাড়াইয়ের মুখে পৌঁছলাম। এর তলে আমার বাঁ দিকের গিরিখাতটি ডান দিক থেকে আসা আরেকটি খাতের সঙ্গে মিশেছে, আর দুটি খাতের সন্ধিতে একটি নদী। যখন নিচের দিকে চেয়ে দেখছি আর ভেবে অবাক হচ্ছি যে ফাঁকা জমিতে আমি দাঁড়াবো সেটি গেল কোথায়। কাছেই শুনলাম মাছির ভনভনানি, আর সে শব্দের অনুসরণে গিয়ে দেখলাম 1 সপ্তাহ আগে নিহত একটি গরু ভুক্তাবশেষ। প্রাণীটির গলার দাগ বুঝিয়ে দিল ওটি একটি বাঘের হাতে মারা পড়েছে। কাঁধের একাংশ, ঘাড় ও মাথা ছাড়া গরুটির সবটাই খেয়েছে বাঘটি। এই কাজ করার বিশেষ কোনো যুক্তি না থাকলেও আমি গরুর সবটাকে কিনারা অব্দি টেনে নিয়ে খাড়া পাহাড়ের নিচে ফেলে দিলাম ছুঁড়ে। শতখানেক গজ গড়িয়ে ওটা থামলো গিয়ে নদী থেকে অল্প দূরে একটা ছোট্ট গহ্বরে। বাঁ দিকে ঘুরে গিয়ে যে গহ্বরে গরুটির দেহাবশেষ গড়িয়ে ফেললাম তা থেকে আন্দাজ 300 গজ দূরে একটি শৈলশিরার ওপর একটা ফাঁকা জমির টুকরো পেয়ে গেলাম। এই জায়গাটি যেমনটি হবে বলে আমি ভেবেছিলাম, এটি তা থেকে একেবারেই অন্যরকম। পাহাড়ের যে পাশটা হাঁকানো হবে, দাঁড়িয়ে সেটার উপর নজর রাখি এমন একটি জায়গাও নেই। আর আমি ওকে না দেখতেই বাঘিনীটি যে কোনো জায়গা দিয়ে বেরোতে পারে। তবে তখন সেই বিষয়ে কিছু করার পক্ষে খুবই দেরি হয়ে গেছে, কেননা যেগুলি আমাকে জানাবে যে হাঁকাই শুরু হয়ে গেছে, বদ্রি সেটি ছুঁড়েছে। অচিরে মানুষদের চেঁচাতে শুনলাম দূরে। কিছুক্ষণের জন্য মনে হলো হাঁকাই আমাদের দিকে আসছে। তারপর চেঁচামেচি ক্ষীণ থেকে ক্ষীণ হতে থাকলো, ক্রমে মিলিয়ে গেল। আবার 1 ঘন্টা বাদে হাঁকাই করছে যারা, তাদের গলা শুনলাম। তারা পাহাড়ের উতরাইয়ে আমার ডান দিকে নেমে আসছে, আর তারা যখন আমার সঙ্গে সমুচ্চতায়, আমি ওদের চেঁচিয়ে বললাম হাঁকাই বন্ধ করে শৈলশিরায় আমার কাছে চলে আসতে। হাঁকাই যে বিফল হয়েছে সে কারো দোষ নয়, কেননা জায়গাটি না জেনে পূর্ব প্রস্তুতি ছাড়াই একদল অত্যন্ত আনাড়ি লোক দিয়ে আমরা হাঁকাতে চেষ্টা করেছিলাম ঘন গুল্মবনের এক বিশাল এলাকা। শত শত তৈরি লোকও এ কাজ পেরে ওঠা কঠিনই মনে করত। গুল্মবন ঠেলে পথ করে ঢুকতে হাঁকাইদারদের খুব কষ্টকর সময় কেটেছে। আর ওরা যখন দল বেঁধে বসে হাত পা থেকে কাঁটা বের করছিল আর আমার সিগারেট খাচ্ছিল, আমি আর গোবিন্দ সিং দাঁড়িয়েছিলাম মুখোমুখি। পরদিন সকালে মুক্তেশ্বরে আর আশেপাশের গ্রামে যত লোক পাওয়া যায় সবাইকে নিয়ে একটি হাঁকাইয়ের বিষয় ওর প্রস্তাবটি আলোচনা করছিলাম। হঠাৎ একটা কথার মাঝখানে গোবিন্দ সিং কথা কওয়া থামালো। আমি দেখলাম আমার পেছনে অপ্রত্যাশিত কিছু ওর মনোযোগ আকর্ষণ করেছে, কেননা ওর চোখ সরু হয়ে গেল আর বিশ্বাস করতে পারছে না এমন অসম্ভব ব্যাপার ঘটছে বলে। এই ভাবটি ফুটে উঠল ওর মুখে। ও যেদিকে মুখ করেছিল সেদিক পানে চাইলাম আমি। ছট করে ঘুরে গিয়ে আর সেখানে একটি বরবাদ আবাদি ক্ষেত ধরে ধীরে আসছিল বাঘিনীটি। নদীটির ও প্রান্তে পাহাড়ের ওপর 400 খানেক গজ দূরে বাঘিনীটি। ও আসছে আমাদেরই দিকে। জঙ্গলে যখন বাঘ আপনার কাছে এগোতে থাকে, যখন আপনি জনবসতি থেকে দূরে আছেন, তখনও যে ছবি আপনি তুলতে চান অথবা যে গুলি ছুঁড়তে চান তার সুযোগ নষ্ট করে দেবার মতো যেসব ব্যাপার ঘটতে পারে সেগুলোর চিন্তা আপনার মাথায় আসতে থাকে। একবার জানোয়ার চলার পথের মুখোমুখি একটি পাহাড়ের গায়ে বসেছিলাম আমি একটি বাঘের প্রতীক্ষায়। বরমকা থান নামে এক অতি পবিত্র অরণ্য পিঠে গিয়েছে পথটি। বরম এক অরণ্য দেবতা, তিনি মানুষদের রক্ষা করেন এবং তিনি যে এলাকার পাহারা দেন সেখানে জানোয়ার হত্যা করতে দেন না। যে জঙ্গলের গভীরে এই পিঠ আছে সেটি জানোয়ার বোঝায়। আশেপাশের বহু মাইল জায়গার চোরা শিকারীদের এবং ভারতের সর্বত্র শিকারীদের প্রিয় মৃগয়া ভূমি। তবু সে জঙ্গলের সঙ্গে এক জীবনকালের পরিচয়ও আমি একটিবারের জন্যেও জানিনি ওই পীঠস্থানের সমীপে একটি জানোয়ারও গুলি খেয়েছে বলে। তাই আমাদের গ্রামের মোষ মারছিল যে বাঘটি, তাকে মারার জন্য সেদিন আমি যখন বেরোই,
বড়মের থানের 1 মাইল দূরের একটি জায়গা আমি নির্বাচন করি। বিকেল 4টে আমি একটি ঝোপের পেছনের জায়গায় বসে যাই, আর যেদিক থেকে বাঘটিকে আশা করছি সেদিকে একটি সম্বর ডাকলো 1 ঘন্টা বাদে। কিছুক্ষণ বাদে আমার অপেক্ষাকৃত কাছে একটি কাকার ডাকতে শুরু করল। যে পথের কাছে আমি বসেছিলাম তাই ধরেই বাঘটি আসছে। জঙ্গলটি মোটামুটি খোলামেলা, তাতে আছে বেশিরভাগ তরুণ জাম গাছ, 2 থেকে 3 ফুট মোটা। যখন ও 200 গজ দূরে, তখন আমি বাঘটিকে দেখলাম, এক বিশাল মদ্দা বাঘ। ও আসছিল ধীর চালে, আর আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছিল 100 গজে। তখন আমি পাতার খসখস শব্দ শুনলাম, আর মুখ তুলে দেখলাম একটি জাম গাছ তার ডালপালা আরেকটির সঙ্গে জড়ানো, কাত হতে শুরু করেছে। অতি মন্দ গতিতে গাছটি টলতে থাকবে যতক্ষণ না একই জাতের ও মাপের আরেকটি গাছকে ছোঁয়। কয়েক মুহূর্ত দ্বিতীয় গাছটি প্রথমটির ধার সইল, তারপর সেটিও টলে পড়তে শুরু করল। গাছ দুটি যখন সোজা অবস্থা থেকে আন্দাজ 30 ডিগ্রি কোণে পৌঁছেছে, ওরা একটি তৃতীয় একটু ছোট গাছে বেঁধে গেল। 1 কি 2 মুহূর্তের বিরতি, তারপর 3টি গাছই হুড়মুড়িয়ে মাটিতে পড়ল। আমার থেকে মাত্র কয়েক গজ দূরে গাছগুলি দেখছিলাম যখন, বাঘটির ওপরও একটা চোখ রেখেছিলাম। পাতাগুলির প্রথম শব্দেই ও দাঁড়িয়ে পড়েছিল, আর গাছগুলি যখন মাটিতে ভেঙে পড়ল ও ঘুরে দাঁড়ালো, এবং ঘাবড়াবার কোনো লক্ষণ না দেখিয়েই যেদিক থেকে এসেছিল সেদিকে প্রস্থান করল। আমি যে ঘটনা প্রত্যক্ষ করলাম তাকে স্বাভাবিকতার বাইরে বলে ব্যাখ্যা করতে হবে এই কারণের জন্যে, গাছগুলি তরুণ ও সতেজ। ওদের শিকল শিথিল করে দেবার মতো কোনো বৃষ্টিপাত সম্প্রতি ঘটেনি। জঙ্গলে এক ঝলক বাতাসও বইছিল না। আর পীঠস্থানে যাবার পথের ওপরই পড়ল গাছগুলি যখন, বাঘটি আর 70 গজ এলেই আমি যে গুলিটি মারব বলে অপেক্ষা করছি তা ছুঁড়তে পারি। গুলি মারার সুযোগ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা খুবই বেড়ে যায় যখন যে জনবসতির এলাকায় মানুষজন এক গ্রাম থেকে অন্য গ্রামে বা বাজারে যাওয়া আসা করতে পারে, অথবা আপেল বাগিচা থেকে হনুমানদের ভয় দেখিয়ে তাড়াবার জন্যে গুলি ছোঁড়া হতে পারে। তেমন জায়গায় থাকে ইচ্ছুক শিকারটি। নদীতে পৌঁছতে বাঘিনীটির এখনো 300 গজ যেতে হবে, আর তার মধ্যে 200 গজই হলো ফাঁকা জমি, যার ওপর একটি গাছ বা ঝোপ নেই। সামান্য কান্নি মেরে বাঘিনী আমাদের দিকে আসছে। আমরা যে নড়াচড়াই করি তা ও দেখতে পাবে, অতএব ওকে দেখে চলা ছাড়া কিছুই করতে পারি না আমি। আর কোনো বাঘিনী কোনোদিন এত আস্তে চলেনি। মুক্তেশ্বরের লোকজনের কাছে ও খোঁড়া বাঘ নামে পরিচিত, কিন্তু ওর খোঁড়াত্বের কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। ওকে যখন লক্ষ্য করছি তখন মাথায় এই পরিকল্পনা দানা বাঁধতে লাগলো যে ও আগাছার জঙ্গলে ঢোকা অবধি সবুর করব, তারপর সামনে ছুটে যাব, আর নদীটা পেরোবার আগে অথবা পরে একটা গুলি মারতে চেষ্টা করব। ও যে জায়গাটা তাক করে যাচ্ছে সেটার এবং আমার মধ্যে যথেষ্ট আড়াল থাকলে ওকে দেখার সঙ্গে সঙ্গেই আমি সামনে চলে যেতাম, আর হয় ফাঁকা জমির ওপরই ওকে মারতে চেষ্টা করতাম, নয়তো তাতে বিফল হলে ওই নদীতে ওকে আটকাতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার নড়াচড়া গোপনে সারবার মতো যথেষ্ট আড়াল ছিল না। তাই ফাঁকা জমি ও নদীর মধ্যবর্তী ঝোপে বাঘিনী না ঢোকা অবধি আমাকে অপেক্ষা করতেই হলো। আমি না ফেরা অবধি লোকজনকে নড়তে বা কোনো আওয়াজ না করতে বলে বাঘিনী যেই চোখের আড়ালে গেল অমনি আমি দৌড়ে রওনা হলাম। পাহাড়টি খুবই খাড়ায়, আর আমি যখন পৌঁছলাম একটি বন গোলাপের ঝোপে, সেটি পাহাড়ের ওপর থেকে নিচে বহু গজ বিস্তৃত। ঝোপের মধ্যে দিয়ে একটি নিচু সুড়ঙ্গ ছিল, আর সেটি দিয়ে ছুটব বলে যেমন সামনে ঝুঁকেছি আমার টুপি খুলে পড়ল, আর সুড়ঙ্গের শেষে তড়বড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ফলে মাথায় যে কাঁটা ফুটল তার টানে আমি শূন্যে উঠে যাচ্ছিলাম প্রায়। এই বন গোলাপের কাঁটা বাঁকানো খুবই শক্ত, আর যেহেতু আমি থামতে পারলাম না সেহেতু কিছু কাঁটা আমার মাথায় ভেঙে গিয়ে গেঁথে থাকলো। যখন আমি বাড়ি যাই আমার দিদি ম্যাগি সেগুলো বের করতে কষ্ট পেয়েছিলেন খুব। অন্য কাঁটাগুলো চামড়া ছিঁড়ে দিল। মুখ বেয়ে সরু সরু ধারে রক্ত ঝরছে, আর আমি ছুটতেই থাকলাম যতক্ষণ না ওপরের পাহাড় থেকে
আংশিক ভুক্ত মড়িটি যে গহ্বরে গড়িয়ে ফেলেছিলাম সেটির কাছে পৌঁছই। এ গর্তটি আন্দাজ 40 গজ লম্বা আর 30 গজ চওড়া। যেখানে মড়িটি পড়েছিল সেই ওপর কিনার, মড়ির ওপরকার পাহাড় এবং আরো দূরের পাড় সব ঘন গুল্ম বনে আকীর্ণ। গর্তটির নাবালের আধখানায় আর আমার দিকের পাড়টিতে ঝোপ নেই। গহ্বরটির কিনারে গিয়ে যেমন উঁকি মেরেছি, একটি হাড় ভাঙতে শুনলাম। আমার আগেই বাঘিনী গর্তে পৌঁছে গেছে, আর পুরনো মড়িটা পেয়ে গত রাতে যে আহার থেকে ও বঞ্চিত হয়েছে সেটা ও পুড়িয়ে নিতে চেষ্টা করছে। মড়িটিতে মাংস খুব কমই আছে। ওটি ছেড়ে বাঘিনী যদি ফাঁকা জায়গাটিতে বেরিয়ে আসে তবে আমি ওকে একটা গুলি মারতে পারি, কিন্তু ও যদি পাহাড় অথবা দূরের পাড়টির চড়াই ধরে উঠে যায় আমি ওকে কিন্তু দেখতে পাবো না। যে নিবিড় গুল্ম ঝোপ থেকে আমি বাঘিনীটির আওয়াজ পাচ্ছি তা থেকে একটি সংকীর্ণ পথ আমার দিকের পাড়ে উঠে এসেছে এবং আমার বাঁয়ে 1 গজের ভেতর দিয়ে গেছে, আর পথটির 1 গজ ওপারে গেলে সিধে পড়তে হবে 50 ফুট নিচে নদীটিতে। ওর ওপরকার পাহাড়ে একটা পাথর ছুঁড়ে বাঘিনীটিকে গুল্মবন থেকে তাড়িয়ে খোলা জায়গাটায় বের করে আনার সম্ভাবনা বিবেচনা করছি, এমন সময় আমার পেছনে একটা শব্দ শুনলাম। পেছনে চেয়ে দেখি আমার টুপি হাতে দাঁড়িয়ে গোবিন্দ সিং। সে সময় ভারতে কোনো ইউরোপিয়ান টুপি ছাড়া কিন্তু চলাফেরা করত না, আর গোলাপ ঝাড়ের পাশে আমার টুপিটা পরে থাকতে দেখে গোবিন্দ সিং সেটি কুড়িয়ে নিয়ে আমার কাছে এনেছে। আমাদের কাছেই পাহাড়ে একটা গর্ত ছিল। ঠোঁটে আঙুল দিয়ে আমি গোবিন্দ সিং এর বাহু ধরলাম, ওই গর্তে চেপে ঢোকালাম ওকে। মোড়ানো হাঁটুর উপর চিবুক রেখে আমার টুপি চাপটে উবু হয়ে বসে ও সেই গর্তে মাপে মাপে এঁটে গেল, এবং খুবই হতভাগ্য কোনো বস্তুর মতো দেখাচ্ছিল ওকে, কেননা ও কয়েক গজ দূরে বাঘিনীটার হাড় চিবনো শুনতে পাচ্ছিল। আমি যেমন সিধে হয়ে পাড়ের কিনারে আগেকার জায়গায় ফিরে দাঁড়িয়েছি, বাঘিনী খাওয়া বন্ধ করল। হয় ও আমায় দেখেছে, নয় যা বেশি সম্ভব পুরনো মড়িটা ওর পছন্দ হয়নি। এক দীর্ঘ মিনিট কোনো নড়াচড়া বা শব্দ রইল না। তারপর আমি ওর দেখা পেলাম। ও উল্টো পাড়টা বেয়ে উঠেছে, এখন ওর ওপর দিয়ে চলেছে পাহাড়ের দিকে। ওখানে কয়েকটা 6 ইঞ্চি মোটা পপলার চারা গাছ, আর ওগুলোর ভেতর দিয়ে যখন বাঘিনী চলছিল আমি ওর শরীরের বহির্রেখা দেখতে পাচ্ছিলাম শুধু। আমার বুলেট চারা গাছগুলো এড়াবে, বাঘিনীকে বিঁধবে, এই ক্ষীণতম আশায় আমি রাইফেল উঁচলাম আর দুম করে গুলি ছুঁড়লাম একটা। আমার গুলিতে বাঘিনী সাঁ করে ঘুরে দাঁড়ালো, পাড় ধরে নামলো, গহ্বরটি পেরোলো এবং যত দূর পারে আমার দিকের পথে চলে এলো। আমি তখন জানি না যে আমার বুলেট বিঁধেছে ওর মাথার কাছে এক চারা গাছে। জানি না ওর এক চোখ ছিল কানা। তাই যা দেখে মনে হলো এ এক অতি দৃঢ় সংকল্প আক্রমণ। তার শুধু এক ভয় পাওয়া জন্তুর বিপদ থেকে পলায়নও হতে পারে, কেননা সেই আবদ্ধ জায়গায় কোন দিক থেকে আমার রাইফেলের আওয়াজ এলো তাও বুঝতে নাও পারে। সে যাই হোক, আমি যাকে আহত অতি ক্রুদ্ধ এক বাঘিনী ভাবছি সে আমার দিকেই আসছে সোজা। তাই ও যতক্ষণে 2 গজের দূরত্বে আসে ততক্ষণ সবুর করে আমি সামনে ঝুঁকলাম, আর অশেষ সৌভাগ্যবশে রাইফেলের বাকি গুলিটি বেঁধাতে পারলাম যেখানে ওর ঘাড় ও কাঁধ মিশেছে সেই নাবালে। আমার বাঁ কাঁধ ওর থেকে ফসকে যাবার জন্যে যেটুকু বাধা প্রয়োজন সেই ভারী 500 বুলেট সেটুকু বাধাই দিতে পারল ওকে, আর ওর শরীর বেগ ওকে ফেলে দিল 50 ফুট নিচে তলার নদীতে। সেখানে ও পড়ল জোর এক ঝপাং শব্দে। এক পা এগিয়ে আমি কিনার থেকে চাইলাম, আর দেখলাম শূন্যে পা তুলে বাঘিনীটা পড়ে আছে এক আবদ্ধ জলে ডুবে, আর সে জল লাল হয়ে উঠেছে ওর রক্তে। গোবিন্দ সিং তখনও গর্তেই বসে আছে, ইশারা করতেও আমার কাছে এলো। বাঘিনীকে দেখে ও ফিরে শৈলশিরার ওপরের মানুষদের চেঁচিয়ে বলল, বাঘটা মরেছে, বাঘটা মরেছে। শৈলশিরার ওপরে 30টি লোক এখন চেঁচাতে শুরু করলো, আর ওদের হল্লা শুনে বদ্রি তার শটগান নিয়ে 10টা গুলি ছুড়ল।
সেই শব্দ মুক্তেশ্বরের আশেপাশের গ্রামে শোনা গেল এবং অচিরে চারদিক থেকে মানুষ এসে ভিড় জমালো নদীটিতে। সাগ্রহ বহু হাত বাঘিনীটিকে জল থেকে টেনে তুলল, তাকে একটি চারা গাছে বাঁধল এবং বিজয় গর্বে নিয়ে গেল বদ্রির বাগিচায়। সকলে দেখার জন্য এখানে তাকে রাখা হলো খড়ের বিছানায়। তখন এক পেয়ালা চায়ের জন্য আমি গেলাম গেস্ট হাউসে। 1 ঘন্টা বাদে হাতে লণ্ঠনের আলোয় আমি বাঘিনীটার চামড়া ছাড়ালাম। চারদিক ঘিরে অনেক লোকের এক জমায়েত দাঁড়িয়ে, তার ভেতর মুক্তেশ্বরের বহু শিকারীও ছিল। তখনই আমি দেখলাম বাঘিনীর এক চোখ কানা, আর ওপর পায়ে এবং সামনের ডান পার থাবার তলে গেঁথে আছে 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টি সজারুর কাঁটা। রাত 10টার মধ্যে আমার সব কাজ শেষ হলো, আর সঙ্গে রাত কাটাবার জন্য বদ্রির অতীব সদয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমি পাহাড় বাইলাম যারা মুক্তেশ্বর থেকে এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে ছিল চামড়াবাহী আমার 2টি লোক। ডাকঘরের সামনে ফাঁকা জায়গায় পোস্টমাস্টার ও তার বন্ধুদের দেখার জন্যে চামড়াটি মেলে রাখা হলো। মাঝরাতে কয়েক ঘন্টা ঘুমের জন্য আমি সাধারণের জন্য সংরক্ষিত ডাক বাংলোয় গিয়ে শুলাম। 4 ঘন্টা বাদে আবার চলতে শুরু করলাম, আর 72 ঘন্টা অনুপস্থিতির পর দুপুরে নৈনিতালে ফিরলাম সগৃহে। মানুষ খেকো নিধন মানুষকে এক তৃপ্তির অনুভূতি দেয়। যে কাজ করা খুব দরকার হয়ে পড়েছিল, সেই কাজ করার এক বিশাল আনন্দ এবং তৃপ্তি। এক অতি সুযোগ্য প্রতিদ্বন্দ্বীকে তার স্বস্থানে পরাজিত করার তৃপ্তি, আর একটি সাহসী ছোট্ট মেয়ের হাঁটবার জন্যে পৃথিবীর এক খালি ছোট্ট জায়গাকে বিপদমুক্ত করে দেবার তৃপ্তি হলো বোধ করি সবচেয়ে বড় বেশি আমার এই জীবনে। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্পর বেশিতে আজ শুনলেন জিম করবেটের লেখা দ্য মুক্তেশ্বর ম্যান ইটার। জিম করবেটের ভূমিকায় আর্যদীপ, বালিকা ঈশিতা, সূত্রধর আমি শ্রমণ, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচার ও বিপণন রীতিরেখা, প্রচারচিত্র প্রস্তুতিতে ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।